আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সলভ করব গুচ্ছ এসে যাওয়া 23-24 সালের ম্যানেজমেন্ট কোশ্চেন। এই 23-24 সালের ম্যানেজমেন্ট কোশ্চেন থেকে আমরা অ্যানালাইসিস থেকে শুরু করে কি কি কোশ্চেন আসে ওই টপিক ক্লিয়ার করব, আরো কি কি আসতে পারে, শর্ট টেকনিক কি জানতে হবে, এবং এই কোশ্চেনের প্যাটার্ন কি, 24-25 থেকে 23-24 পার্থক্য কোন জায়গায়, এবং তোমাকে কোন কোন জিনিস দেখতে হবে। আরেকটু হুবহু যদি কোশ্চেন আসলে ওই টপিকের থেকে কি কি আসতে পারে, যদি এই কোশ্চেন গুলো সারা করতেছেন বা এই রুলস ফলো হয়েছে, তাহলে আলটিমেটলি অ্যানালাইসিস সিরিজ পাচ্ছ, সমাধান পাচ্ছ এবং বই রিভিশন পাচ্ছ, সবকিছু পাচ্ছ একটি ক্লাসের মাধ্যমে। আচ্ছা, তুমি তো বৈশিষ্ট্যের ক্ষেত্রে অনেক কিছু জানো ভাইয়া। একটা ব্যবসায়ের কি থাকবে? ব্যবসায় মুনাফা অর্জন থাকে একদম প্রথম, মানে ব্যবসায়ের মুনাফা অর্জন কি জানো? প্রথম প্রধান উদ্দেশ্য বা বৈশিষ্ট্য বলা যায়, ঠিক আছে? প্রথম প্রধান, আর মুনাফার উদ্দেশ্যে ব্যবসা প্রস্তুত করা হয়। তাহলে মুনাফা অর্জন হচ্ছে কি ব্যবসার প্রধান প্রথম বৈশিষ্ট্য। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, এই জায়গা আমি ক্লিয়ার না করলে নিজেরও ভালো লাগছে না। যদি বলে একটি ব্যবসায়ের ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য, প্রধান ব্যবসায়ের, একটি ব্যবসায়ের প্রধান প্রথম প্রধান উদ্দেশ্য, উদ্দেশ্য যদি বলে, বৈশিষ্ট্য বলতে ঠিক আছে আমি দিতে পারি, সেটা কি জানো? মুনাফা সর্বোচ্চকরণ। ওকে, তাহলে মুনাফাকে বৃদ্ধি করা, তাহলে মুনাফার দিকে টার্গেট। এবার আসো, যদি বলে একটি ব্যবসায়ের বা ফার্মের মূল উদ্দেশ্য, ওকে মূল, ওকে প্রধান, শুধু প্রধান বলে, প্রথম না বলে, প্রথম না বলে শুধু প্রধান বলে, অনলি প্রধান, তাহলে সম্পদ সর্বাধিকরণ, মানে কি সম্পদকে বৃদ্ধি করা। তাহলে ফার্মের বা ব্যবসায়ের প্রধান, শুধু প্রধান বা মূল উদ্দেশ্য, সেটা বললে সম্পদ সর্বাধিকরণ। আর যদি বলে প্রথম প্রধান, মানে কি প্রথম দিকে আর কি, ওকে, বা প্রাথমিক উদ্দেশ্য বা স্বল্প মেয়াদী উদ্দেশ্য মুনাফা অর্জন, আর এটা হচ্ছে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, এটা স্বল্পমেয়াদী উদ্দেশ্য। ডান। তাহলে বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি আছে? একটি ব্যবসায় মুনাফা অর্জন থাকবে, ঠিক আছে, একটি ব্যবসায় কি থাকবে? উদ্যোগ গ্রহণ থাকবে, একটি ব্যবসায় কি থাকবে? উদ্যোগ গ্রহণ থাকবে, হ্যাঁ কি থাকবে? মুনাফা প্রত্যাশা, হ্যাঁ ওকে, উদ্যোগ গ্রহণ থাকবে, উদ্যোগ গ্রহণ থাকবে, তারপর কি থাকবে? ঝুঁকি, ঝুঁকি মোকাবেলার কাজ থাকবে, ঠিক আছে, তারপর কি থাকবে? খুবই ইম্পর্টেন্ট এটা, সৃজনশীলতা থাকবে, হ্যাঁ একটি ব্যবসায় সৃজনশীলতা, লেনদেনের পৌনঃপুনিকতা থাকবে। স্যার এগুলো আমি জানি, এগুলো পরীক্ষা আসে না। তাহলে পরীক্ষাতে হট আইটেম আছে এটাই। ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে পরিবর্তনশীল, এটা এমসিকিউ দেখা যায়, আল্লাহর রহমতে কোশ্চেন অ্যানালাইসিস করতে করতে মুখস্থ হয়ে গেছে। একটা হচ্ছে গতিশীল। তো এই দুটার মধ্যে কোনটি বৈশিষ্ট্য নয়? আচ্ছা, গতিশীল আর পরিবর্তনশীল পার্থক্য কি? ধরো তুমি লসে আসো, তুমি এখন লসে আসো, তুমি গতি যদি বাড়াও লসে যাওয়া, তাহলে গতি ভালো না পরিবর্তন ভালো? পরিবর্তন ভালো। সমস্যায় আছো, পরিবর্তনটা ভালো আছো। একটি পণ্যের ব্যবসা লস হচ্ছে, ওটা শিফট করে পরিবর্তন করে তুমি পণ্য অন্য কোয়ালিটি ঢুকাও, তারপরে পরিবর্তনশীল বৈশিষ্ট্য, গতিশীল বৈশিষ্ট্য না। স্যার কেন এত কথা বললো? এখানে প্রশ্ন আসবে, নিচে কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? পরিবর্তনশীল, গতিশীল, এরকম দিয়ে 3-4টা মারবে, গতিশীল বৈশিষ্ট্য নয়। তুমি বলো স্যার গতি তো ভালো, ভালো অবস্থানে স্যার আরো বেশি বেশি করি, না ভাইয়া গতি ভালো না, খারাপ দিক আছে। আসো টপিক গুলা ক্লিয়ার। আসো, বার্তা সংস্থা, বার্তা মানে নিউজ, একটা বলতো যে বৃষ্টি হবে আগামী 3 দিন, নিউজটা পেয়ে আমি কি কি হচ্ছে, আমার একটা সেবা পাইছে, ওকে, বার্তা, এটা কি একটা সেবা শিল্পের মধ্যে পড়ে। প্রজনন শিল্প থেকে কোশ্চেন আসলে কি একই জায়গায় বারবার কি করা হয়, যেমন কৃষি শিল্প, ঠিক আছে, কৃষি শিল্প আলাদা, মানে কৃষি জাতীয় যে পণ্যগুলো আছে ওইগুলা, কৃষি শিল্প কিন্তু আলাদা শিল্প। প্রজনের মধ্যে কি হ্যাসারি, তারপরে কি আছে নার্সারি, ঠিক আছে, এগুলো পারে কি প্রযোজন। কিন্তু মাছ ধরা হচ্ছে উত্তোলন, ওকে, কারণ সমুদ্র থেকে মাছ ধরা নিষ্কাশন বা উত্তোলন। কিন্তু যদি বলে মাছ চাষ, পুকুরে মাছ চাষ, মাছ চাষ বা পুকুরে মাছ ধরা, পুকুরে মাছ তুমি চাষ করে ধরছো, প্রযোজন। নদীতে মাছ ধরা আল্লাহ প্রদত্ত, নদী থেকে মাছ ছাড়ে না, দ্যাটস মিন এটা নিষ্কাশন বা উত্তোলন, গড গিফটেড। উৎপাদন শিল্প কি কোনো কিছু তৈরি করা, প্রস্তুত করা, ওকে ফাইন। নিষ্কাশন একটা উত্তোলন, গড গিফটেড, যেমন কি বন থেকে কাঠ সংগ্রহ, সমুদ্র থেকে মাছ ধরা, নদী থেকে মাছ ধরা, উত্তোলন বা নিষ্কাশন শিল্প। এখান থেকে মাছ ধরা আর মাছ চাষ, আশা করি এখান থেকে প্রশ্ন হবে। আর সেবা কি? কোনটা তথ্য পাওয়া, ডাক্তার কাছে সেবা পাইছো, টিচার আমি তোমাকে সেবা দিচ্ছি। এই টোটাল শিল্পের ব্যাপারটা ক্লিয়ার করলাম, যেখানে জড়তা হয়। আসো, এখানে বলছে কি কোনটির হবে ভেজাল ও নকল পণ্য সর্ববৃদ্ধি পায়। এটা কি আসলে কি বলা লাগবে? আমরা বাংলাদেশে থাকি, আমাদের জন্য এগুলো ন্যাচারাল হয়ে গেছে, যেখানে কি নৈতিকতা থাকে না, মূল্যবোধ থাকে না, এগুলোর অভাব। এগুলো সিম্পল প্রশ্ন, তাহলে সিম্পল কয়েকটা প্রশ্ন আসছে। ওকে আসো, অভ্যন্তরীণ পরিবেশ, তো অভ্যন্তরীণ পরিবেশের ভিতরে ঢোকে, ভিতরে। একটা কি বাহ্যিক, তাহলে পরিবেশ কয় প্রকার? 2 প্রকার, একটা অভ্যন্তরীণ একটা বাহ্যিক। তাহলে অভ্যন্তরীণ মানে ভিতরে ঘটে, তাহলে ভিতরে কি কি হয় দেখো তো ভাইয়া। প্রতিযোগিতা, সরবরাহ নিয়ন্ত্রণ সংস্থা, দেখো তো প্রতিযোগী মানে বাইরে থাকে, প্রতিষ্ঠানের বাইরে, ভিতরে প্রতিযোগী থাকবে তারা রাখবা তুমি। সরবরাহকারী বাইরের থেকে এসে, নিয়ন্ত্রণ সংস্থা সরকারি বিভিন্ন বিভিন্ন সংস্থা, বিভিন্ন বডি,
সংস্কৃতি, প্রতিষ্ঠানের নিয়ম নীতি, রুলস রেগুলেশন, এই প্রতিষ্ঠানের ঐতিহ্য সবকিছু কি ভিতরের জিনিসপত্র, ঠিক আছে? ক্লিয়ার? অভ্যন্তরীণ, যেমন শেয়ার মালিক, তারপরে কি আছে প্রতিষ্ঠানের কোনো কিছু ব্যবহার, তারপরে প্রতিষ্ঠানের পরিচালকগণ, এরা অভ্যন্তরীণ সবাই, ঠিক আছে? মালিক পক্ষ অভ্যন্তরীণ। আসো তাহলে অভ্যন্তরীণ গুলো জানলে বাহ্যিক গুলো অটো পারবা। কর্মীদের দিক বিবেচনা করে ব্যবসায়ের প্রধান কাজ, 24-25 সালে একটা কোশ্চেনে আমি অ্যানালিসিস করতে যে এটাও করেছিলাম নেতৃত্বের ক্ষেত্রে, যে ভাই যদি কোনো তোমার নেতা কর্মীদের কথা বিবেচনা করে যে কর্মীরা কিভাবে কাজ করে, ওদের সুবিধা, তার মানে দুইটা নেতৃত্ব, একটা হচ্ছে কর্মী কেন্দ্রিক, একটা হচ্ছে কি কর্মকেন্দ্রিক। এই দুটো নেতার ক্ষেত্রে কর্মী যদি কাজের প্রতি বেশি ফোকাস থাকে, আমার কর্মীরা ঘুমাক না ঘুমাক যা করুক, ওর লাইফ শেষ হয়ে যাক, ওর দরকার আমার সার্ভিস দেওয়া প্রতিষ্ঠান, ও দিয়েই যায় সারা জীবন, ওর দিকে আমার তাকানোর কোনো দরকার, আমার কাজ আগে, দ্যাটস মিন ওই নেতা হচ্ছে কর্মকেন্দ্রিক, ও কাজকে ভালোবাসে। কিন্তু এইটা করতে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কাজ হয় না। কেন? কারণ নেতা তো কর্মী যা হোক, নেতা তো কাজকে প্রাধান্য দিয়েছে, তাই কর্মী অসন্তুষ্ট, দ্যাটস মিন কাজ ভালো হবে না। নেতা যদি চিন্তা করে স্যার আপনারা সবাই কি করবেন বা স্টাফরা কাজ নিজের খেয়াল রাখবেন, নিজের সুস্থ থাকবেন, এরপরে কাজ একটু কম হলে সমস্যা নেই, আপনারা ভালো তো আমি ভালো, প্রতিষ্ঠান ভালো, ওই নেতা হচ্ছে ব্রেনিয়ার নেতা। ওই নেতা কর্মকে জোর না দিয়ে কর্মীকে জোর দিল, তাহলে কর্মী কেন্দ্রিক তার নেতৃত্ব, ওখানে কাজটাও ভালো আসবে। তাহলে কর্মীদের দিক বিবেচনা করে একজন ব্যবসায়িক প্রধান নেতার প্রধান কি কাজ করা উচিত। এবার আসো, এই টপিক ক্লিয়ার, তাহলে তারা কি করেছে, সে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব দিয়েছে। এবার আসো নেতার প্রধান কাজ কি, তো নেতা কি করবে, এই কর্মীদেরকে একসাথে চালানোর জন্য তার কি কাজ করা উচিত। আমি তো নেতৃত্ব ক্লিয়ার, কিন্তু সেই কাজগুলো কি করা উচিত। এই দেখো, দলগত প্রচেষ্টা, উন্নয়ন, নিয়ন্ত্রণ। ভাইয়া দলগত প্রচেষ্টা প্রতিষ্ঠান আছেই, এই যে কোম্পানির তত্ত্বাবধান করা, সুন্দর করে পরিচালনা করা, সবার মধ্যে সমন্বয় তৈরি করা, বুঝতে পারছো কি বলছি? তার সবার মধ্যে এই কাজটা তারা দিবে, বুঝতে পারছো? এইভাবে শুধু নিয়ন্ত্রণ কিন্তু হবে না, সুন্দর করে সমন্বয় করতে হবে, তদারকি করতে হবে নিয়ন্ত্রণের পরে, ঠিক আছে? তাহলে নেতা যে কাজগুলা করে ইনশাল্লাহ তার আউটপুটটা কি ভালো আসবে, বুঝতে পারছো? এবার আসো দেখো ব্যবসায়ের আশেপাশের, তাহলে এই যে কোশ্চেনটা তোমরা 24-25 সালে কোশ্চেন গুলো দেখবা, এরকম ব্রেনিয়ান বা ব্রেন দিয়ে ইনস্ট্যান্ট ভাবার, যেমন যে কাজের দক্ষতাটা করতে, এরকম কিছু কোশ্চেন আসে। তারপর ম্যানেজমেন্টে কিন্তু ইদানিং এমন কিছু কোশ্চেন রিসেন্ট ইয়ারে গুচ্ছতে আসতেছে, যেগুলা নিজের মেধা দিয়ে ভেবে ভেবে অ্যান্সার দিতে হচ্ছে, কোনো বইয়ের সাথে বা কোনো মিল হচ্ছে না, এরকম কিছু কোশ্চেন কিন্তু আছে। তাহলে এই কোশ্চেন গুলো একটু খেয়াল রাখতে হবে। ব্যবসায়ের আশপাশের পরিবেশ মানে কি, চারিপাশে দেখো তো আশপাশের পরিবেশ, ব্যাপারটা নর্মাল কিউরিয়াস একটা প্রশ্ন, বাস্তব জীবনের অভিজ্ঞতা সম্পন্ন প্রশ্ন, বজায় রাখার জন্য কোন শ্রেণীর দায়িত্ব। তার মানে ভাইয়া ব্যবসায়ের চারপাশে পরিবেশ, তার মানে চারপাশে কারা থাকে, বেকার সমাজে মানুষজন থাকে, ঠিক আছে? তারপরে কি গরিবরা থাকে, তারপরে বিভিন্ন মানুষ আছে তারা হচ্ছে ঠিক মতো খেতে পায়, এরা থাকে, অভাবীরা থাকে, ঋণগ্রস্তরা থাকে, সাধারণ সম্প্রদায়ের মধ্যে কি সবাই আছে, বেকার যুবক, তারপরে মাদ্রাসা, তারপর হচ্ছে কি হিন্দুদের কি, তারপর হচ্ছে বিভিন্ন ধর্মীয় উৎসব, এই ব্যাপারগুলোতে ব্যবসায়ীদের কি করতে হয়, মাঝে মাঝে কিছু হাদিয়া দিতে হয়, বুঝতে পারছো? তাহলে এই ব্যাপারগুলো কি সাধারণ সম্প্রদায়কে ঠিক রাখলে আশেপাশে সমাজের মানুষ ঠিক থাকবে। আসো সরকারের প্রতি ব্যবসাটা দায়িত্ব আছে, সরকার ট্যাক্স দেওয়া ঠিক মতো, সরকার আইন মেনে চলা, রুলস ব্রেক না করা, ওকে, কর ফাঁকি না দেওয়া, এগুলোকে সরকারের দায়িত্ব বলে। প্রশ্ন কেমন আছে জানো, মিস্টার রহিম তার ব্যবসার কি করছে, তিনি হচ্ছে ট্যাক্স ফাঁকি দিয়েছে, কার প্রতি দায়িত্ব অবহেলা করছে। ওকে, মালিক বা বিনিয়োগ পক্ষে বিনিয়োগকারীদের ঠিকমতো টাকা ফেরত দেওয়া, তাদের হচ্ছে ঠিকমতো কি সুদ প্রদান, ক্রেতা ও ভোক্তা, যদি তুমি পণ্যে ভেজাল দাও, মেয়াদ উত্তীর্ণ পণ্য বেচো, ক্রেতা ভোক্তার প্রতি দায়িত্ব অবহেলা করলা, তাহলে এখান থেকে এই উদাহরণ রিলেটেড কোশ্চেন হয় আশা করি। আর কিন্তু একটা জিনিস পড়ো যে B2C B2B, হ্যাঁ, ব্যবসায়ী টু ক্রেতা ভোক্তা, এইগুলো প্রশ্ন হয়, তোমাকে আগের থেকে বলে দিলাম, তোমরা দেখবা আর কি রিভিশনের সময়। নিবন্ধিত অংশীদার ব্যবসায় মনে রাখবা, প্রথমত অংশীদার ব্যবসায় নিবন্ধন কি ঐচ্ছিক বাধ্যতামূলক না, তবে নিবন্ধন করলে ভালো। নিবন্ধন চুক্তি, তার অংশীদার নিবন্ধন বলতে কি চুক্তিতে নিবন্ধন, তাহলে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন মানে চুক্তিপত্রে নিবন্ধন। ওকে ফাইন। এবার আবর্তমানে কি না থাকা, তার মানে অংশীদারি ব্যবসায়ের চুক্তির আবর্তন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কথা আর চুক্তিতে না থাকা সে কথা, নিচে কোনটি ব্যতীত মানে কোনটা বাদে, কোশ্চেন কিন্তু পেঁচাইলে সকল সুবিধা পাবে। তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার করার আগে এই টপিকসটা একটু ক্লিয়ার করে দিই প্লিজ। হ্যাঁ, ধরো চুক্তিতে না থাকলে এক কথায়, তো চুক্তিতে না থাকলে কি হবে, তারপরে ব্যতীত পরে পড়বো। চুক্তিতে লেখা নাই তাও অংশীদারি ব্যবসায়ের ঋণের সুদ হবে 6%। ওকে, উত্তোলনের সুদ সম্পর্কে যদি না লেখা থাকে হবে 6 মাস, কোনো তারিখ কোনো কন্ডিশন দেয়নি, 6 মাসের সুদ হবে। দেন মুনাফা হবে কি জানো, বা ক্ষতি কি সমান ভাগে। তাহলে চুক্তিতে না লেখা থাকলে এগুলা কিন্তু অটোমেটিক হতে থাকে, ভালো করে বুঝো, চুক্তিতে লেখা নাই বা চুক্তিতে কি মিস্টেক, তাও এগুলা কি হতে থাকবে। এবার আসো
খুব মন দিয়ে বুঝবা। যদি প্রতিষ্ঠান নিবন্ধন হয় তাহলে কি ভালো, যদি না হয় তাহলে কি হবে? মনে আছে 100 টাকার বেশি পাওনা আদায়ের মামলা করতে পারবে না। ওকে, অন্য কোনো অংশীদার বিরুদ্ধে মামলা করতে পারবে না। ধর কারো কাছে টাকা পাবে সে অংশীদার, যদি নিবন্ধন না হয় প্রতিষ্ঠান, তারা মামলা করতে পারবে না। কেউ বিশ্বাস ভঙ্গ করে মামলা করতে পারবে না। ভাই এর থেকে ব্যবসা না করাই ভালো। যদি টাকা পাইলে মামলা না করে 100 টাকার জন্য কেউ মামলা করে, তাহলে ভাই নিবন্ধন করাই ভালো। তুই কেন ভাই দিছোস ওই সিক আর এই রুলস দিছোস কেন? লিখবি ওই সিক, এই রুল দিবি। আমার এটা নিয়ে কোনো ঝামেলা, অনেক কি জানার আছে। যদি কোনোদিন আমি নিবন্ধন বডির সাথে বসি, ওই দিন আমি জানবো ভাই তোমরা লিখছো 100 টাকার বেশি মামলা করা যাবে না, আবার লিখছো কি নিবন্ধন ওই সিক। ভাই রে মানে কি বলবো, হ্যাঁ দড়িবাজ না ছুঁই পারি। দেখো তো কোনটি ব্যতীত সকল সুবিধা ভোগ করা যাবে? কারবারে বিলেপ সাধন বিলুপ্ত হারাকে নিষ্পার বোঝে নেওয়া। কোনটি ব্যতীত তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকার অধিক পাওনা আদায়ের মামলা করা? হ্যাঁ এটা বাদে সবগুলো ভোগ করতে পারবা। বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার চুক্তি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। নিবন্ধিত কথা বলছে কিন্তু, হ্যাঁ ওকে ফাইন। তাহলে নিবন্ধিত হলে কি এইটা মামলা করে, এটা বাদে বাকি সবগুলো কি ভোগ করতে পারবে। কথা কি ক্লিয়ার ভাইয়া? নিবন্ধন সম্পর্কে বলা আছে কত ধারায়? খুব ভালো করে মনে রাখবা, নিবন্ধন সম্পর্কে বলা আছে 58 ধারার। কত ধারায় ভাইয়া? 58। নিবন্ধন না করা সম্পর্কে বলা আছে 69 ধারায়, ধারা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে। আর নিবন্ধন বলতে চুক্তিপত্র নিবন্ধন। চুক্তিপত্র কয় প্রকার? 3 প্রকার, মৌখিক, লিখিত, লিখিত নিবন্ধিত। লিখিত নিবন্ধিত মানে কি জানো? কাবিননামার মতো। কাবিননামা কি করা হয়? লেখা হয়, দুজনে বিয়ে হয়েছে আবার রেজিস্ট্রেশন করা লাগে। তার মানে লিখিত নিবন্ধিত। কাবিননামা যেরকম কি সেই হেভি জিনিস, দুজনে মন মিলাই দেয় এবং কি দুজন মানুষকে একসাথে করে দেয়। তাহলে লিখিত ও নিবন্ধিত চুক্তিটাও ব্যবসাটা ভালো করে। তাহলে এটা চুক্তির সব থেকে ভিত্তি বেশি লিখিত ও নিবন্ধিত। আর আইনগত ভিত্তি আছে ওই চুক্তির, যে চুক্তি লিখিত নিবন্ধিত। আর লিখিত ও নিবন্ধিত চুক্তিকে বলে কি? চুক্তিপত্র। আর চুক্তিপত্র ইংলিশে জানো? চুক্তি, রিটেন এগ্রিমেন্ট, নো ডিড। এটা পরীক্ষা আসে ডিড। ওকে ফাইন। আসো বলেছে নাবালক। নাবালক অংশীদার তার সাবালক। সাবালক বলতে কি 18 নিচেই, আন্ডার 18। আর সাবালক মানে কি 18 হয়েছে বা 18 প্লাস। অর্জনে কত মাসের মধ্যে সে যখন সাবালক হবে। নাবালক কিন্তু কোনো ব্যবসায়ের অংশীদার হতে পারে না, ওটা পরে বলছি কেমনে পারে। যদি হয়েও যায়, সে যখন নাবালক হবে, সে কি নাবালক হয়ে জানাবে না তোমাকে? জানাবে। এখন একজন মানুষ নাবালক, সে সাবালক হয়েছে, সে 6 মাস অথবা 180 দিনের মধ্যে প্রতিষ্ঠানে বলতে হয় ভাই আমার বয়স 18 হয়ে গেছে, এখন আমি আর নাবালক নেই। কেন? যদি কোনো অংশীদারি ব্যবসায় অংশীদার সদস্য সংখ্যা কয়জন? 2 থেকে 20। ওকে, যদি ব্যাংকিং হয় 2 থেকে 10 জন। এই অংশীদারি ব্যবসায় যদি কেউ নাবালক থাকে, সেই ব্যবসায়টা হয়ে যাবে সীমিত অংশীদারি ব্যবসা। সীমিত অংশীদারি ব্যবসা। কি বললাম? তার মানে কোনো অংশীদারি ব্যবসায় যদি একজন মাত্র ব্যক্তি নাবালক থাকে বা তার দায় সীমিত, অবশ্যই তাহলে সে হয়ে যাবে, ব্যবসাটাই হয়ে যাবে, গোটা ব্যবসাটা পচে যাবে। সীমিত অংশীদারি ব্যবসা। তাহলে এই সীমিত অংশীদারি ব্যবসা কার জন্য হলো? নাবালকের জন্য। তো এই নাবালক সাবালক হওয়ার 180 দিন বা 6 মাসের মধ্যে জানাবে। ওকে ফাইন। এখন যদি না জানাই, ওই যে 6 মাস টাইম খবর আছে, নাবালককে তাহলে আমরা কেন নিব? আমরা সাধারণ অংশীদারি ব্যবসা করতে পারি। ধরো টাকা লাগবে, পৃথিবীর কেউ টাকা দিচ্ছে না, একজন 18 বছর বয়স 17 বছর বয়সে বললো ভাইয়া আমার কাছে ইনভেস্টার নেবে, আমার কোনো কিছু লাগবে না, শুধু প্রফিট দিও। ওরে অংশীদার হিসেবে নিলেই নাবালক ও আমার ব্যবসায় এসে সীমিত অংশীদারি ব্যবসা হয়ে যাবে। অথবা কারো বাবা মারা গেছে, কোনটা পার্টনার মারা গেছে, এখন উত্তরসূরি হিসেবে ওর সন্তান ব্যবসা দেখবে, পার্টনার হিসেবে কাজ করতেছে, নাবালক হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে মানুষ চায় না, হয়ে যায়। সবাই চায় সাধারণ অংশীদারি ব্যবসা চালাইতে, কিন্তু এরকম সেক্টরে নাবালককে নিতে হয়। এই নাবালক সম্পর্কে বলা আছে কথাটা জানো? অংশীদারি ব্যবসায় নাবালক যে চুক্তি করতে পারে না। তাহলে 1872 সালের 11 ধারায় চুক্তির আইনে বলা আছে নাবালক কি করতে পারবে না? চুক্তি করতে পারবে না। প্রশ্ন আসে নাবালক কি পারে না? চুক্তি করতে পারে না, লেনদেন করতে পারে, কোনো খাতাপত্র কোনো কিছু অগ্রাধিকার রাখে না, ভোট দিতে পারবে না। কিন্তু সে কি পারবে? প্রতিষ্ঠানে কি যখন হিসাব হবে তখন সে তার প্রফিটটা বুঝে নিতে পারবে, সে চাইলে হিসাবটা দেখতে পারবে, বাট কোনো অগ্রাধিকার হারাতে পারবে না, পরিচালনা করতে পারবে না। এই লিমিটেশন গুলো আছে, নাবালক থেকে প্রচুর প্রশ্ন হয়। বুঝতে পারছো কি বলছি? ওকে, নাবালক সম্পর্কে বলা আছে চুক্তি করতে পারবো না, কত ধারায়? 11 ধারায় 1872 সালের চুক্তি আইন। ক্লিয়ার ক্লিয়ার। আসো এরপরে আমরা যেটা দেখবো হচ্ছে কোশ্চেনটা 9 নম্বর প্রশ্ন কি বলছে? কোন ক্ষেত্রে অংশীদার নিবন্ধন বাধ্যতামূলক কারবারে বাধ্যতামূলক বিলোপ শোধন হবে? আচ্ছা প্রথম কথা, ওকে, বিলোপ শোধন কত প্রকার? বিলোপ শোধন কি? ব্রেক আপ হওয়া, মানে একটি প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে, অংশীদারি ব্যবসা তারা ক্লোজ করে দিবে। তাহলে বিলোপ শোধন সম্পর্কে বলা আছে 39 ধারা, এটা প্রথম মুখস্থ করে ফেলবে। 1 নম্বর, বিলোপ শোধন কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। ওকে ফাইন। কিভাবে হয়েছে? কি জরিনা নাম একজন আমার পরিচিত বান্ধবী ছিল, ঠিক আছে, এ হয়েছে একসাথে
3 থেকে 4 জনের সাথে কি কথা বলতো। হঠাৎ করে 3 থেকে 4 জন একত্রিত হয়ে জয়েনের টাকা ধরে ফেলছে, একদিনে সবাইকে পয়লা বৈশাখের দিন দেখা করার সময় দিছে। কিন্তু এই 4 থেকে 5 জন এক জায়গায় ওরে কর দিছে, চালাকি শেষ। এখন সবাই গেছে আদালতে, চল আমরা জরিনাকে লাইফ থেকে আর কোনদিন প্রেম প্রীতি বাদ দিব। সবাই আদালতে বলছে আমরা সবাই উপনীত হয়েছি, আমরা সবাই আইসি, আপনি এরকম রুলস করে দেন জরিনা এই দেশে কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না। তো এই সকলে বাধ্য, তাহলে দেখো তো কি হয়েছে, সকলে কি করছে, বাধ্য হয়েছে কোথায় যেতে, আদালতে যেতে। কোথায় যে সকলে বাধ্য হয়ে, কিসের জন্য, একটা বিশেষ নোটিশের জন্য। বিশেষ নোটিশটা কি আশা করি বুঝছো, বিশেষ বিজ্ঞপ্তির আদেশে। আদেশে কোথায় গেল, আদালতের কাছে গেল। আপনি একটা কি কি দেন, একটা নোটিশ দেন, জীবনে পারবে না, আমরা প্রতারিত হয়েছে। তাহলে ভাইয়া কয়জন, 5 জন। তাহলে বিলের শোধন কয় প্রকার, 5 প্রকার। সকলে 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 সম্মতিক্রমে বিলের শোধন 40, বাধ্যতামূলক বিলের শোধন 41, বিশেষ ঘটনা সাপেক্ষে বিলের শোধন 42, বিজ্ঞপ্তির দ্বারা বিলের শোধন 43, আদালত কর্তৃক বিলের শোধন 44। তাহলে এই যে 5টা বিলের শোধনের 5টা ধারা থেকে প্রশ্ন হবে। কি, আদালত কর্তৃক বিলের শোধন কত ধারা, 44। আবার বলবে বিজ্ঞপ্তির ধারা বিলের শোধন কত ধারায়, 43 ধারায়। এই টেকনিক ধারা মনে হয় বিশেষ বিজ্ঞপ্তির আদেশে বিশেষ একটা তোমার হচ্ছে নোটিশের মাধ্যমে, তাহলে ঘটনা সাপেক্ষে বা বিশেষ নোটিশ দিয়ে 42। এখনো আসো বাধ্যতামূলক বিলের শোধন কত ধারায়। তাহলে নাম্বার 1 কোশ্চেন বিলের শোধন কয় প্রকার, কি কি এবং ধারা ক্লিয়ার করলাম। আর শুধু বিলের শোধন বললে 39, ক্লিয়ার, শুধু বিলের শোধন বললে 39। তাহলে বাধ্যতামূলক বিলের শোধন কিভাবে হবে। এবার আসো, প্রথমে ক্লিয়ার করলাম ধারা, এবার এখান থেকে প্রশ্ন হবে, সুপার সুপার প্রশ্ন, যে ভাইয়া এই যে বাধ্যতামূলক বিলের শোধন হয় কি কি কারণে, কারণে এখানে প্রশ্ন আসছে যে বাধ্যতামূলক বিলের শোধন কি কারণে। এবার আমি কারণ ক্লিয়ার করব। তাহলে কারণ থেকে প্রশ্ন কি কি হবে, এখন তো ধারা পড়লাম আর প্রকারভেদ পড়ছি। কারণের ক্ষেত্রে কি হয় জানো, বাধ্যতামূলক থেকে প্রশ্ন হয়, বাধ্যতামূলক। তাহলে বাধ্যতামূলক কি কি কারণ, ওকে, বিশেষ ঘটনা থেকে প্রশ্ন হয়, আর আদালত কর্তৃক, আদালত, এই যে এর মধ্যে কোন কোন কারণে প্রশ্ন হয়। তাহলে এখান থেকে কি প্রশ্ন হবে, বিশেষ ঘটনা সাপেক্ষে কোনটি, আদালত কর্তৃক কোনটি, এই প্রত্যেকটার থেকে প্রত্যেকটা কি প্রশ্ন হবে। এখন তুমি তাহলে এই ঘটনাগুলা এগুলা কেমনে জানবা, ঠিক আছে। তো এখানে দেখো, ওকে, খুব আমি লিখে দিচ্ছি, ভালো করে শুনবা। যেমন দেখো, যখন বাধ্যতামূলক বিলের শোধন, মনে করো ব্যবসায়ে 2 জন ছিল অংশীদার, এবং একজন কি হয়েছে, চুক্তি ভঙ্গ করেছে, বা একজন মারা গেছে। এখন ব্যবসায়ে মিনিমাম তো 2 জন লাগবে, তাহলে কি সদস্য সংখ্যা কি কমে গেছে, তাহলে এই ঘটনা বাধ্যতামূলক বিলের শোধন ঘটবে। বুঝতে পারছো, একজন মধ্যে সবাই কি দেউলিয়া। এখন কি হয়েছে, ব্যবসা অবৈধ পথে চলে গেছে, ভাই অবৈধ চলবে, চলবে না। বুঝতে পারছো কি বলছি। অথবা একজন বাদে সবাই চুক্তি কি করার ক্ষমতা হারাই ফেলছে, ওকে। ঘটনার সাপেক্ষে কি, ধরো একটা ব্যবসা গড়াই হয়েছে একটা উদ্দেশ্য হাসিলের জন্য। কি উদ্দেশ্য, ভাই আমি হচ্ছে এই ব্যবসাটা করব, আমি 1 লাখ টাকা পুঁজি দরকার, তাই এরপরে কি 2 জন বন্ধু মিলে ব্যবসা ক্লোজ, উদ্দেশ্য আছে। বা কোনো একটা কি টার্গেট নিয়ে করেছে, বা কোনো একটা সময়ের জন্য করেছে, যে ভাই আমি 6 মাস ব্যবসাটা করব, আমার অনার্স শেষ, এরপর আর করবো না। 2 বন্ধু মিলে চুক্তি করলো, উদ্দেশ্য আছে একটা ঘটনা, ওকে ভাইয়া, বুঝতে পারছো কি বলছি। অথবা দেখা গেলো কি, যে কোনো একটা স্পেশাল ঘটনা নোটিশ দিল ওরা, যা ভাই যে কোনো একটা ঘটনা কেন্দ্র করে হয়েছে, শেষ। এবার আসো আদালত, আদালতে কেসে অংশীদারগণ কি করেছে জানো, চুক্তি ভঙ্গ করেছে, বাংলা ভাষায়। তাহলে চুক্তি ভঙ্গ আদালতে চলে গেছে, একজন একজনের সাথে বেইমানি করেছে, ঠিক আছে, অংশীদার কি হয়েছে, পাগল হয়ে গেছে, তাহলে কি চলবে ব্যবসা, চলো। এরকম কিছু ঘটনার ক্ষেত্রে যখন সবাই না বুঝে পড়ে কি করবে, তখন তারা আদালতে যায়, আর আদালত করতে কি বিলের শোধন দিয়ে দেয়। বুঝতে পারছো কি বলছি। বা অনেক আছে না এরকম, যে অংশীদাররা বেশি দেনা হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, ও দেউলিয়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তারপর হচ্ছে অংশীদার কি একজনের একসঙ্গে চুক্তি ভঙ্গ করেছে, ওকে, অবসর নিয়েছে, এই কারণে আদালত কর্তৃক বিলের শোধন হয়। এগুলোতে ভালো করে পড়বা, দেখবা আর কি। মানুষের পরিবেশ সংরক্ষণ আইন, ভাই এটা তো মুখস্থ বিদ্যা কোশ্চেন, আইন আর বিধিমালা দুটো পড়বা, পরিবেশ সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ বিধিমালা। আসো তাহলে দেখছো মুখস্থ বিদ্যার সালের কোশ্চেন আছে। কোম্পানি স্মারকলিপি, আচ্ছা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্মারকলিপি কি। প্রথম কথা, কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, মানে গুরুত্বপূর্ণ মানে কি খালি গুরুত্বপূর্ণ, সুপার গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি। বুঝতে পারছো, তাহলে কোম্পানির সুপার গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে স্মারকলিপি। এখন এই স্মারকলিপিটা কি প্রথম গুরুত্বপূর্ণ দলিল, প্রথম প্রধান গুরুত্বপূর্ণ দলিল, তাকে বিতে ব্লু প্রিন্ট বলে, বাংলায় তাকে নীল নকশা বলে, নীল নকশা, বাংলা থেকে প্রতিচ্ছবি বলে, ওকে। এবং এই স্মারকলিপি ধারা কয়টি, 6টি ধারা আছে, ওকে। কি, আমি একদিন ছোটবেলায় গিয়েছিলাম স্কুল ফাঁকি দিয়ে, আমার 2 ফ্রেন্ড ঘুরতে পাশের এলাকায়, ওখানে আমাদেরকে কট দিছে ধরে, এই তোরা কিরে এত ছোটবেলা, ছোট মানুষ ছেলে মেয়ে একসাথে ঘুরতেছো স্কুল ফাঁকি দিয়ে, স্কুল ড্রেস পরে। আমার তোর নাম কি, বাবা খাইছে আমার নাম,
ভয়ে ভয়ে থাকিস কই, তার মানে প্রথমে জিজ্ঞেস করলো নাম কি, তো থাকিস কই, হ্যাঁ এখানে কেন হইছিস, হ্যাঁ স্কুল ফাঁকি দিয়ে কি উদ্দেশ্য, টাকা পয়সা আছে, টাকা পয়সা কিছু দে, আর দিয়ে দিলাম। তার মানে কি নাম, ঠিকানা জিজ্ঞেস করছে, কেন উঠছিস, টাকা মানে মূলধন, ওকে দিছি। আমি তো এলাকায় চলে আসি, রাত্রেবেলা বড় ভাইদেরকে বলছি, ঠিক আছে বড় ভাইরা কি কল টল দিছে এলাকায়, তারা এই লোডটা মানে কি দায়টা স্বীকার করছে, হ্যাঁ ভাই আমরা ভুল হয়েছি মাফ করে দিন, তার মানে কি দায় স্বীকার করা। তাহলে এই যে 6টা স্টেপ হয়ে গেল, তাহলে 6টা স্টেপ মানে কি নাম, ঠিকানা 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ কি উদ্দেশ্য, 4 নাম্বার স্টেপ কি মূলধন, 5 নাম্বার স্টেপ কি মূলধন দায় ও মূলধন দায় সম্মতি, 2 4 5, ওকে। নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন দায় সম্মতি, লাস্টে সম্মতি, ওকে 6 নম্বর সেটা। তো প্রশ্ন হবে কিভাবে, ভালো করে শুনো। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ, পঞ্চম, এই সবগুলো থেকে প্রশ্ন আসে, এই সবগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো স্টেপ বাই স্টেপ মনে রাখবা। 1 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলবে স্মারকলিপির সব থেকে গুরুত্বপূর্ণ ধারা কোনটি, অ্যান্সার উদ্দেশ্য। কেন, এই যদি কোনো কোম্পানি প্রাইভেট নাকি পাবলিক, তো একটা কোম্পানি প্রাইভেট নাকি পাবলিক সেটা বোঝা ধারে কোন ধারা দেখলে, উদ্দেশ্য ধারা। সেটা উদ্দেশ্য কি, জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রি, পাবলিক। উদ্দেশ্য কি, নিজেদের মধ্যে শেয়ার বিক্রি, শেয়ার বন্ড বিক্রি, প্রাইভেট। এই উদ্দেশ্য ধারা যদি কোনো কোম্পানি প্রাইভেট থেকে পাবলিক যেতে চায়, উদ্দেশ্য ধারা 234 নং ধারা পরিবর্তনের মাধ্যমে সেই কোম্পানি প্রাইভেট থেকে পাবলিক হতে পারে। তাহলে একটি কোম্পানির উদ্দেশ্য ধারা দেখলে বোঝা যাবে সে প্রাইভেট নাকি পাবলিক, এটা সব থেকে গুরুত্বপূর্ণ ধারা। এবং এখান থেকে প্রশ্ন বুঝতে পারছো, তাহলে বোধহয় কোনটি স্মারকলিপির বিষয়বস্তু নয়, নাম আছে, ওকে উদ্দেশ্য আছে না, এই যে ব্যবস্থাপনার ধারা নাই, কথা কি ক্লিয়ার? তো এটা কি বুঝতে পারছো, প্রথম গুরুত্বপূর্ণ দলিল। আর যদি বলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল কোনটি, ভাই এটা হচ্ছে পরিমেল নিয়মাবলী, কথা কি বুঝছো, পরিমেল কি নিয়মাবলী, এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, ক্লিয়ার? তো স্মারকলিপির একটা নাম কি সংঘবিধি, সরি পরিমেল সংঘবদ্ধ, স্মারকলিপি বা সংঘবদ্ধ আছে, তোমরা এটা ভালো করে জানো, ওকে। আসো, পরিমেল নিয়মাবলীর একটা নাম কি সংঘবিধি, পরিমেল নিয়মাবলী হচ্ছে অভ্যন্তরীণ, ওটা টেবিলে তৈরি করতে হবে, আলাদাভাবে পড়াবো যখন এই টপিক আসবে। আসো, পাবলিক লিমিটেড কোম্পানি প্রাথমিক পর্যায়ে ন্যূনতম কতজন প্রবর্তক, ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে, কারণ কি জানো, পাবলিকের ক্ষেত্রে ন্যূনতম যখন বলে মানে কি নিম্ন, এক হচ্ছে কয়জন পরিচালক, প্রবর্তক বলে এক, ভালো করে শুনবো কিন্তু, হ্যাঁ আবার বলে ন্যূনতম সদস্য কয়জন, কারণ কোশ্চেন প্যাটার্ন এক, এই প্রবর্তক দিলে 1 নম্বর একটা অ্যান্সার, সদস্য দিলে একটা অ্যান্সার। বুঝতে পারছো খেলাটা কোন জায়গায় ঘুরছে, মানে একদম পারফেক্ট একটা জিনিস বুঝো, এইখানে একই প্রশ্ন, ঠিক আছে 12 নম্বর কোশ্চেনে, কিন্তু দুইটা দুই রকম, কেন, প্রবর্তক ভুল দিয়ে বোঝো, আমি কিন্তু তোমাকে বুঝতে বলতেছি, ভুল হচ্ছে নাকি সেটা পরের কথা। প্রবর্তক মানে কি প্রমোটার, মানে কি প্রমোটার, তাহলে আমার মতো সবাই এরকমই মনে করে, প্রবর্তক মনে মনে কি অন্য কেউ, আচ্ছা সদস্য মনে মনে কি অন্য কেউ, আরে ভাই প্রাথমিক পর্যায়ে সর্বনিম্ন 7 জন, প্রাইভেটের ক্ষেত্রে, পাবলিকের ক্ষেত্রে, ওকে সর্বোচ্চ আনলিমিটেড, আর পাবলিকে কয়জন 2 জন, সর্বোচ্চ 50। এবার আয়, প্রথমে যে 7 জন লাগে মিনিমাম, এখন আয় প্রবর্তক বা প্রমোটার কারা, যারা একদম প্রথমে থাকে, তাহলে বলতো প্রথমে যারা থাকে এরাই তো সেই 7 জন, তাহলে প্রথম 7 জন সদস্যকেই প্রবর্তক বলে। তাহলে ভাইয়া প্রবর্তক যে কথা, ওই যে সর্বপ্রথম যে 7 জন বা সর্বনিম্ন যে সদস্য, ওরাই প্রবর্তক, ওরাই সর্বপ্রথম সদস্য। তাহলে প্রথম সর্বনিম্ন যে সদস্য, প্রথম যারা শুরু করে, বুঝতে পারছো, ওরা হচ্ছে প্রবর্তক, তারা কোম্পানি প্রথম পর্যায়ে থাকে, এবং এই সদস্যর মধ্যে যারা সর্বনিম্ন 7 জন, এর কমে হবে না, বেশি হইতে পারে, বুঝতে পারছো, ডান। তার মানে প্রাথমিক সদস্যদেরকেই প্রবর্তক বলে, ইংলিশে প্রমোটার, বাংলার একটা নাম উদ্যোগ গ্রহণকারী বা উদ্যোগতা। 3-4 প্রকার প্রশ্ন আসে, কয়জন, 7 জন, যদি পাবলিক না বলে প্রাইভেট বলতো 2 জন, সর্বোচ্চ 50 জন, আর পাবলিকের সর্বোচ্চ কি শেয়ার ধারা সীমাবদ্ধ। এবার আয়, খুব গুরুত্বপূর্ণ সহকারে বুঝবা, প্রাইভেটের তাহলে পরিচালক কয়জন, প্রাইভেটের পরিচালক কয়জন, আবার পাবলিকের পরিচালক কয়জন, পরিচালকের ক্ষেত্রে কয়জন ভাইয়া, মিনিমাম 2 জন লাগবেই, মিনিমাম 2 জন কি লাগবে, মিনিমাম 2 জন কি পরিচালক লাগবে, মানে একদম সর্বনিম্ন 2 জন না থাকলে কি হবে না, বুঝতে পারছো কি বলছি, মিনিমাম 2 জন কি লাগবে, ঠিক আছে ভাইয়া। কিন্তু সর্বোচ্চ কয়জন, আচ্ছা যদি বলে পাবলিকে, তাহলে পাবলিকে একটু একজন বেশি লাগবে, কারণ এখানে তো সবসময় বেশি, এখানে মিনিমাম 3 জন, এখানে মিনিমাম কয়জন, প্রাইভেটের ক্ষেত্রে 2 জন, কিন্তু সর্বোচ্চ কয়জন, 15 জনের মতো আর কি, হ্যাঁ 15 জন সর্বোচ্চ পরিচালক, ক্লিয়ার? আবার পরিচালক আবার কারা হয়, আরে ভাইয়া কোশ্চেন তো এখান থেকে আসে রে ভাইয়া, পরিচালক হতে গেলে তাদের আবার কি হইতে হবে, এই যে প্রবর্তকদের অংশ বেশিরভাগ থাকে, হ্যাঁ, অথবা এদের বাইরে কেউ হলে ভোট দিয়ে তাকে নিবে, তো 1000 জন আছে কি শেয়ার হোল্ডার, এর মধ্যে পরিচালক কি সবাই,
নো, যারা প্রথম পর্যায়ে থাকে। তাহলে প্রথম পর্যায়ে যারা থাকে ওরা কি প্রবর্তক, তাহলে প্রবর্তকরাই প্রথমে পরিচালক হওয়ার যোগ্যতা রাখে, পথে প্রবর্তক পথে পরিচালক, এরপরে অতিরিক্ত লাগলে ভোট দিয়ে সবার সম্মতিক্রমে নিবে। আশা করি পুরো ব্যাপারটা তুমি ক্লিয়ার হয়েছো, বুঝতে পারছো? এই ব্যাপার ক্লিয়ার, তোমার ঝামেলা আছে। এবার আসো তো, প্রথম পর্যায়ে যখন কোম্পানির মূলধন লাগে, টাকা লাগে, কিভাবে শুরু করে, এখানে প্রশ্ন হয়, তাকে বলে ন্যূনতম মূলধন। এই প্রথম পর্যায়ের টাকাটা সরকার দেবে? ওই যে প্রথমে যারা থাকবে কোম্পানির সদস্য 7 জন, সর্বনিম্ন প্রাইভেট 2 জন, এরা প্রথম পর্যায়ের সকল খরচ ব্যয় করে, তাকে প্রাথমিক খরচ বলে। আর ওই যে মূলধনটা তারা দিবে তাকে প্রাথমিক মূলধন অথবা ন্যূনতম মূলধন অথবা যোগ্যতা সূচক শেয়ার থাকে। সেই যোগ্যতা সূচক শেয়ারের মালিক অথবা ন্যূনতম মূলধন বা প্রাথমিক খরচ কারা দেয়? প্রমোটাররা বা প্রবর্তকরা বা প্রাথমিক সদস্যরা। প্রাইভেটের ক্ষেত্রে 2 জন, পাবলিকে 7 জন। পুরো ব্যাপারটা সদস্য সংখ্যা, ন্যূনতম মূলধন, এই যে প্রবর্তক প্রমোটার, ক্লিয়ার। এর বাইরে ইনশাআল্লাহ কোশ্চেন হবে না। তুই দরকার হলে পজ করে আমার কথাগুলো আবার মন দিয়ে শোনো, তোর 100% রিভিশন হবে। আসো ভাইয়া, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মোট পরিচালকের সংখ্যায় ন্যূনতম কত অংশ তাদের মেয়াদান্তে অবসর গ্রহণ করতে, তার ব্যাপারটা হচ্ছে এরকম, যারা থাকবে সদস্য, এই যে পরিচালক, এর মধ্যে কত অংশ আবার কি বাধ্যতামূলক অবসর, কারণ নতুনদের সুযোগ দিতে হবে, মিনিমাম 3/1 মুস্তাফিদা কোশ্চেন। ওয়াও, নাইস কোশ্চেন। কোন দলিলটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিজস্ব প্রণয়ন করা প্রয়োজন? বলেছে কোন দলিলটি প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানি কোনটি সে নিজে কি করবে, নিজে হচ্ছে কি প্রণয়ন করবে, বুঝতে পারছো? তাহলে দেখো তো, এখানে দেখো স্মারকলিপি লাগে, ওকে, সবারই লাগে, নিবন্ধন 2 জনই লাগে, কার্যক্রমের মধ্যে শুধু পাবলিক। যদি এখানে প্রশ্ন আসতো কোন দলিলটি পাবলিকের ক্ষেত্রে দরকার, শুধু পাবলিকের লাগবে, শুধু পাবলিকের, হ্যাঁ সেটা হতো কার্যরম্ভ। কিন্তু এখানে বলেছে প্রাইভেটে একটু স্বতন্ত্র, এই যেটা স্বতন্ত্র পরিমেল বিধি, এটা হচ্ছে কার লাগে, ওর নিজের জন্য, প্রাইভেটের জন্য তৈরি করা যায়, বুঝতে পারছো? ওকে ফাইন, নিজস্ব ভাবে তৈরি করা প্রয়োজন, ক্লিয়ার ভাইয়া? ওকে ফাইন, তাহলে এটা নিজস্ব, এটা কার জন্য, এখানে বলতো পাবলিকের জন্য নিজস্ব প্রয়োজন এটা। আর এখানে কি বলতো, স্বতন্ত্র কোনো পরিমেল বিধি করতে হলে তাকেই করতে হবে, কাকে? প্রাইভেটকে। ওকে, আশা করি ক্লিয়ার। আর যদি বলতে কার্যরম্ভ, অর্থাৎ পাবলিক দিয়ে প্রশ্নটা আসতো। আসো, কারণ কার্যরম্ভ প্রাইভেটের লাগে না। কোন ধরনের শেয়ার মালিক হওয়ার পর, একটা শেয়ারের কথা বলছে এখানে, বিদ্যমান শেয়ার বাড়তি অর্থ প্রদান করতে হয় না। আচ্ছা, বিদ্যমান শেয়ার কি? যারা আমার অ্যাকাউন্টিং ক্লাস করে জানো যে পড়াতে ফাপেজ হয়ে গেছি, বোনাস শেয়ার কাদের মধ্যে দেওয়া হয়? পুরাতন শেয়ার হোল্ডার বা আছে যারা বিদ্যমান শেয়ার হোল্ডার বা এক্সিস্টেন্ট বা যারা কোম্পানি অলরেডি আছে। তাহলে ওই জায়গা বলেছে বিদ্যমানদের শেয়ার কোনটা? বোনাস শেয়ার। মানে এই কোশ্চেন কত ঘুরায় পেঁচা আসছে, এই কোশ্চেন আমি পড়াবো না, এত পড়াইছি, এর আগে 24-25 কোশ্চেন অ্যানালাইসিস করে সেগুলো দেখবা, ইউজ পড়াইছি, অটো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? বোনাস শেয়ার কি? ইংলিশ নাম, বাংলা নাম অধিবৃত্ত। ওকে ফাইন। দেখো, সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠান কৌশলগত মিত্র করতে হয়? কৌশলগত মানে কি? মানে কি তোমার কি সিস্টেমেটিক্যালি চলে, বুঝতে পারছো? সবাই যে বড় বড় প্রতিষ্ঠান করে, এটা তো স্বাভাবিক কোশ্চেন, তোমরা জানো আর কি। আসো, দেন বলেছে এখানে সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা। কারণ সমবায় সমিতি একটা কমিটি গঠন করা হবে, সর্বনিম্ন কয়জন থাকবে, সর্বোচ্চ কয়জন থাকবে? মনে রাখবা 6 জন এবং 12 জন। এবং সমবায় সমিতি গঠনের জন্য সর্বনিম্ন সদস্য সংখ্যা 20, সর্বোচ্চ আনলিমিটেড। কথা কি ক্লিয়ার? কিন্তু সদস্যর ক্ষেত্রে কমিটি সদস্য ভাই, সমিতি আগে করো, সমিতি করতে 20, সর্বোচ্চ আনলিমিটেড, বাট কমিটি করতে ওই সকল সদস্য মধ্যে থেকে 6 জন এবং সর্বোচ্চ 12 জন, বেশি হলে ঝামেলা কাউ কাউ। নিচে কোনটি ব্যবস্থাপনার মৌলিক কাজ? ব্যবস্থাপনার মৌলিক কাজ কি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সে আসলে এই কাজগুলা তুমি কি দিয়ে অ্যান্সার করো? তোমার ইচ্ছাও দিবা না ভাইয়া? দেখো তো, মৌলিক কাজের মধ্যে তুমি পুরো ব্যবস্থাপনা চক্র পড়ছো না? সেখানে কি আছে? এবং সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় থেকে শুরু করে কি আছে, একদম লাস্ট অধ্যায় ব্যবস্থাপনা কি, প্রথমে কার্যাবলী, তারপর তুমি নীতি, ব্যবস্থাপনার কাজ, তারপর পরিকল্পনা, সব পড়ছো না ভাইয়া? এই চক্রটা যে কথা, পুরো বইটাই তাই। তাহলে এখানে নিয়ন্ত্রণ আছে, এগুলো কি? সিম্পল নিয়ন্ত্রণ লাস্ট চ্যাপ্টার আছে। নিয়ন্ত্রণ কি? ব্যবস্থাপনা চক্রের লাস্ট ধাপ দেখো। ব্যবস্থাপনার কার্যাবলী পড়ছো, ওখানেও কি হেনরি ফেলের কার্যাবলী আছে না? ওকে, বুঝতে পারছো? ওই কার্যাবলী পড়ো, বা আছে পিওএস, জিআরসি, আরবি, ওটা পড়ছো, নিয়ন্ত্রণ আছে, বাকিগুলো নাই। তাহলে এটা কার্যাবলীর অংশ, কাজের মধ্যে পড়ে, বাকিগুলা ফাও ফাও জিনিস, বুঝতে পারছো? তাহলে কার্যাবলী বলতে কোনগুলোকে বোঝায়? তুমি এখানে একটা জিনিস বলবা, 6M দেখবা। ওকে, 6M টা দেখবা, ব্যবস্থাপনার কাজ। তারপর এইটা আবার দেশে টেরিয়ান ফ্র্যাঙ্কলিন ব্যবস্থাপনার কাজকে 6M ভাবে দিয়েছে, মানি মার্কেট টার্গেট, এগুলা মেথড 6M মেথডটা কি? এন হচ্ছে হেনরি ফেলের মতে ব্যবস্থাপনার কাজগুলো দেখবা। আর হচ্ছে পিওএসডিসিআরওবি, যে তোমরা জানো আর কি, ঠিক আছে? আইরিন সুকুন্স বেটাটা আর কি দিয়েছে, তো এইগুলা দেখবা। এগুলো হচ্ছে ব্যবস্থাপনার কাজ, চক্রটা দেখবা, এখান থেকে প্রশ্ন হবে কিন্তু। হ্যাঁ, আসো, সমবায় সমিতির একজন সদস্য স্বাভাবিকভাবে সমিতির শেয়ারের মূলধনের সর্বোচ্চ কত অংশ? এই কোশ্চেনটা আমি আলোচনা করেছিলাম আগের কোশ্চেনে সমবায়তে ডিটেলসলি। আমি বলেছিলাম যে একজন সদস্য সে চাইলেও
1/5 অথবা সর্বোচ্চ 20% শেয়ার কিনতে পারবে। এটা বেসিক্যালি ভোক্তার ক্ষেত্রে হয়, কারণ ভোক্তার সময় যার টাকা আছে সে চাই আমি কম দামে পণ্য পাচ্ছি, এখানে আমি 100 একা কিনবো, হবে না, সর্বোচ্চ 20%। একজনে যদি 90% নেয়, বাকি কি 100 জন থাকলে 10% নেবে, এই জন্যই লিমিটেড করা আছে, বুঝতে পারছো? এটা খুব ইন্টারেস্টিং। আর এখানে তো একটা জিনিস দেখবা যে যখন মুনাফা থেকে সর্বোচ্চ কত অংশ বন্টনের, লভ্যাংশ বন্টনের সেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, এটা লাস্ট টাইম দরকার টেকনিক্যালি শিখে যাও তোমাকে। ওকে, বাট এরকম টপিক আসলে আমি এখন ডিটেলস আলোচনা করবো। জোড়া মহিষিকাল কি জানো? মনে করো উপর থেকে নিচে সবাই কি একটার সাথে একটা কি পরস্পর কানেক্টেড, এতে করে কি হয় সম্পর্কটা ভালো হয়, বা প্রতিষ্ঠানের উঁচু থেকে নিচু সবাই যখন কানেক্টেড থাকে তখন রুলস রেগুলেশনটা জোড়া মহিষিকালের মতো। এই জোড়া মহিষিকালটা এটার কারণে কোনটা সব থেকে বেশি পারফেক্টলি হয় তুমি কি বলতে পারবা? দেখো তো, জোড়া মহিষিকাল করার কারণে সম্পর্ক ভালো, তাহলে একজন আরেকজনের সাথে সম্পর্ক ভালো থাকলে কাজের একটা প্রেশার ক্রিয়েট হয়, কাজটার ফিডব্যাক ভালো হয়, দ্যাটস মিন জবাবদিহিতা ভালো হয়। কেন? নিচের জন উপরজনকে, উপরজন নিচজনকে এভাবে করে প্রত্যেকটা বিভাগ কানেক্টেড থাকলে কাজের জবাবদিহিতা, কাজের ফিডব্যাক, ওকে, তত্ত্বাবধান বেস্ট হবে আর কি। আসো দেখো, দেখো ব্যবস্থাপনা কোনটি যোগ্যতা ও মেধাভিত্তিক পদোন্নতি। আচ্ছা, পদোন্নতি কি? পদোন্নতি হচ্ছে একজন কর্মীকে তার নিজ পদ থেকে উচ্চ পদে দেওয়া। তাই পদোন্নতি কি প্রতিষ্ঠানের ভিতরে হয়, তাহলে পদোন্নতি কি অভ্যন্তরীণ একটি কাজ, যেখানে কর্মীকে কি করে সন্তুষ্টি দেয়, কর্মীকে স্যাটিসফ্যাকশন দেয়, কর্মী হ্যাপি হয়। এটা হচ্ছে কি, বুঝতে পারছো, আন্তঃসন্তুষ্ট কাজ করে, ঠিক আছে, ওকে, পজিটিভ ফিডব্যাক দেয়। কিন্তু পদাবন্নতিকে বিপরীতে, পদাবন্নতি মানে কি, বা কর্মীকে পদ পরিবর্তন করে দেওয়া, নিচু পদে দেওয়া, বুঝতে পারছো, এটা ভালো না। এই জিনিসটা তিনটা পদ্ধতিতে হয়, একটা হচ্ছে একটা কর্মীর বয়স, একটা কর্মীর হচ্ছে মেধা, মেধার একদম যোগ্যতা, একটা হচ্ছে কি বয়স প্লাস হচ্ছে মেধা। এখন তুমি যদি পদোন্নতির ক্ষেত্রে বয়স ফলো করো, তাহলে মেধারা এদেরকে অবিচার হবে, শুধু মেধা ফলো করো বয়সটা খারাপ করবে। সরকারি চাকরিজীবীতে এটা ফলো করা হয়, কোম্পানিতে এটা ফলো করা হয়। সবচেয়ে বেস্ট হচ্ছে বয়স প্লাস মেধা, দুইটা বিবেচনা করে পদোন্নতি দেওয়াটা বেস্ট। ওকে, তাহলে বয়স ভিত্তিক এবং মেধা ভিত্তিক এটা সব থেকে গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তাহলে পদোন্নতি সবাই চায়, সবারই আসলে একটা মানুষের জীবনে বেঁচে থাকার ভালোভাবে ইচ্ছা আছে, তাহলে কি করে মান উন্নত করবে, উৎপাদন বৃদ্ধি করে, স্বাভাবিক ব্যাপার। ওকে, এটা তোমরা বুঝো। আসলে কোন সংগঠন নির্বাহীদের, নির্বাহী মানে এরা নিচেই থাকে, যারা হচ্ছে পরিচালিত হয়, স্বৈরতান্ত্রিক মনোভাব অধিক লক্ষণ। আমরা তো জানি ভালো করে নির্বাহীদের মধ্যে স্বৈরতান্ত্রিক মানে কি, যে তার মতো কাজ করবে, বুঝাই যাচ্ছে সরলরেখী। কারণ সরলরেখীকে কর্মীরা বসের কথা শুনতে বাধ্য, তারা কোনো কিছুতে বিশ্বাস করে না, শুধু বসের কথা শোনার, বস যা বলবে তাই শুনতে বাধ্য। সরলরেখীকে সামরিক সংগঠনের রূপ বলে, এবার অনেক আদি সংগঠন আর কি। এবং এইটা হচ্ছে একটু কর্মীরা একটু কি গাছড়া গাছড়া ভাব, মানে ব্যাপারটা কিরকম থাকে, অসন্তুষ্ট থাকে, জোর করে কাজ করতেছে এরকম। আর কমিটি কি, এটা ক্ষণস্থায়ী। আর মেট্রিক্স কি, দ্রব্য এবং কাজ দুটোর সমন্বয়। কার্যভিত্তিক সংগঠন কি, এটার জনক কেরা জানো, বলা হয় এব্রু টেইলরকে, ফান্ডামেন্টাল ফোরম্যানশিপ এখানে কাজ করে। এবং এখানে কাজগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়, বুঝতে পারছো, দায়িত্ব ভাগ করা হয়, কর্তৃত্ব ভাগ করা হয়, অনেকগুলো বিভাগ কাজ করে কার্যভিত্তিকে, ঠিক আছে। কোনটি একাত্মক পরিকল্পনা? আমি এই 24-25 কোশ্চেন একটা জিনিস পড়াইছিলাম, তোমাকে বলেছিলাম, খেলা জানি না, এর পরিকল্পনা থেকে একটা কোশ্চেন আসছিল, কৌশলগত মেবি। তো আমি ওখানে একাত্মক আর স্থায়ীর কি কি আসতে পারে, একাত্মকের মধ্যে কি কি, স্থায়ীর মধ্যে কি কি, শর্ট টেকনিক সব ভালো করে, শর্ট টেকনিক দিইনি বাট ভালো করে পড়াইছি। তাহলে একাত্মকের উদাহরণ, ভাই একাত্মক একটি কাজ, যেমন কি প্রকল্প, একটি উদ্দেশ্য, একটি কি প্রকল্প, এই ব্রিজটা বানাবো, শেষ। এরপরে তারপরে কি আছে, যে কোনো একটা উদ্দেশ্য ছোটখাটো কি, তা প্রকল্প, তারপরে একটা কি কাজের কি, তোমার হচ্ছে সরি কর্মসূচি, প্রকল্প আছে, একটা কর্মসূচি আছে, ঠিক আছে। তারপরে বাজেট, বাজেট একক বাজেট, ওকে, বা বিশদ বাজেট, এটা একাত্মক পরিকল্পনা হতে পারে। ওকে, তাহলে আলটিমেটলি একটি উদ্দেশ্য। কিন্তু যদি বলে কোনো কাজের পদ্ধতি, রুলস, কোনো কাজের কৌশল, কোনো রীতি নীতি, ওকে, আইন, সব স্থায়ী, সব স্থায়ী স্থায়ী স্থায়ী, বুঝতে পারছো কি বলছি? রীতি নীতি আইন এগুলো কি স্থায়ী। যেমন একটা শর্ট টেকনিক লিখতে পারো, নিপার প্রেমে অন্ধ নীতিবান কৌশিক। মানে কৌশিক হচ্ছে কি জানো, আমাদের ক্লাসের সব থেকে ভালো বয় ছিল, যে ছিল ক্লাস টপার। এবং কি ক্লাস টপারকে কি দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয় না, ক্লাস ক্যাপ্টেন। এত রুলস, কার সাথে কথা বললে সাথে নালিশ করতো। হঠাৎ করে নিপামের একটি মেয়ে, সে কলেজে প্রথম দেখায় এই কৌশিকও ক্রাশ খেয়ে যায়, তো ওর প্রেমে পুরো অন্ধ হয়ে গেছে, ঠিক আছে। নীতিবান কৌশিক ভালো ভালো জ্ঞান দিয়েছে, ও শেষ। তাহলে বুঝছো নিপা কত সুন্দরী ছিল। নিপা আর প্রেমে কি নীতি, নীতি পথে কি আছে, পথে পদ্ধতি, পথে পথে প্রেম, প্রেম রথে কি রীতি, প্রেম দিয়ে জীবনে কিছু না হলেও প্রক্রিয়া তো হয়, একটা প্রক্রিয়াতে আগানো যায়। অন্ধ মানে আইন, নীতিবান মানে কি নীতি, ওকে, কৌশিক মানে কি কৌশল, কৌশল, ওকে ফাইন, ওকে ফাইন। ধরতে না তো এটা ধরতে নিয়ম, নিয়ম লেখোটা নীতিবানকে দিয়েছে, নিয়ম, পদ্ধতি, তারপর রীতি,
প্রেমে, প্রক্রিয়া, অন্ধ, আইন, নীতিবান মানে নীতি, কৌশিক মানে কৌশল, সবকিছু স্থায়ী পরিকল্পনা, সিল আলে দিলাম, এর বাইরে আসবে না, বাকিগুলাই কি একার্থক। বিষাদ প্রকল্প শুধু প্রকল্প, ঠিক আছে। তারপর হচ্ছে একটি প্রকল্প বাজেট, তারপরে কি তোমার কোনো কি একটি তোমার হচ্ছে কর্মসূচি, এগুলো আসলে একার্থক পরিকল্পনা। হ্যাঁ, তো এইগুলো আলটিমেটলি তুমি মোটামুটি টেকনিকের মাধ্যমে অবশ্যই পারবে, ঠিক আছে। বা যদি বলে যে কোনোটা কি, আচ্ছা উদ্দেশ্য, মিশন, এগুলো সম্পর্কে জানো, এগুলো সাধারণত কি এটা কি পরিকল্পনার অংশ। হ্যাঁ, বাট আমি যা দিলাম স্থায়ীটা ভালো করে পড়ি ভাই, এখান থেকে এমসিকিউ হবে। জবাবদিহিতার নীতি অনুসরণ করে জবাবদিহিতা সর্বত্র কেমন হয়? আচ্ছা জবাবদিহি কি থাকে, মানে একটা প্রতিষ্ঠানে কি প্রথমে দায়িত্বটা কি হয়, আস্তে আস্তে নিচের দিকে আসে, তাই না ভাইয়া? এরপরে তুমি দেখো তো জবাবদিহিতা কোন দিকে যায়, আস্তে উপর দিকে ওঠে না, এরকম না জবাবদিহিতা। দায়িত্ব কোথায়, দায়িত্ব বা কর্তৃত্ব মানে কাজ উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে, কিন্তু কাজের জবাবদিহিতা এই যে নিচের থেকে উপরে, নিচের থেকে উপরে, বুঝছো? আসো এবারে বলেছে কি কোনটি কার্যভিত্তিক সংগঠনের সুবিধা নয়। কার্যভিত্তিক সংগঠন মানে কি কাজগুলোকে বিভিন্ন বিভাগ বিভাগে ভাগ করা এবং ভাগ করে প্রত্যেকটা বিভাগে একজন দায়িত্ব দেওয়া, এবং এইটাকে ফান্ডামেন্টাল ফোরম্যানশিপ বলে। ওকে, ফান্ডামেন্টাল ফোরম্যানশিপ, এটা জনককে ওই যে আমাদের ব্লু টেইলর। এবার আসো এই সংগঠনের সুবিধা নয় মানে এই সংগঠন কোনটি কি ফ্যাসিলিটি নয় বলেছে, মানে এই সংগঠনে করলে এটা কি তোমার জন্য কি ঝামেলা একটা প্রকার, ঠিক আছে। এখানে কি নয় বিশেষায়ন, বিশেষায়ন কি তোমার বিভিন্ন বিভাগে ভাগ করা, বিশেষায়ন একটা পদ্ধতি রুলস চালু করা, ঠিক আছে, এটা তেমন একটা ইফেক্ট পড়ে না। আচ্ছা শ্রম বিভাজন মানে কি বিভাগ মানে ভাগ করা, মূলত কনসেপ্ট কার্যবিধির সঙ্গে সুবিধা নয়, মানে সুবিধা পাওয়া যাবে না। দ্বৈত নির্ধারণ কি সুবিধা, প্রশ্ন ক্ষেত্রে পড়া লাগে না কেন? দ্বৈত নির্ধারণ মানে একটি বস একটি কাজের বা একটা দায়িত্বের একাধিক বস থাকবে, একাধিক জন আদেশ দিবে না, এক একটা বিভাগে এক একজন ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে এই সুবিধাটা এখানে নাই। দ্বৈত অধীনতা মানে কি দুইজন মানুষ একটি কাজের জন্য প্রেসার দিবে বা দুইজন বস থাকবে, না এই সুবিধা নাই। বুঝতে পারছো কি বলছি? এই সুবিধা এখানে কি নেই, এই জন্য একে বলা হয়েছে কি এটা এর সুবিধা নয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আসো বিশেষায়ন, বিশেষভাবে একটা রুলস চালিকরা কাজের মধ্যে তদারকি করা, জবাবদিহিতা অর্জন। হ্যাঁ ভাইয়া এখানে আরো বেশি জবাব দিয়ে থাকে, ভাগ করা হয়েছে, বস বেশি, এখানে বিভাগের কি ম্যানেজার বেশি, দায়িত্ব বেশি, ঝামেলা তো কি আরো বেশি জবাব দিয়ে দিতেই হবে, তাহলে এটা একটা জটিল একটা জিনিস। এগুলো আসলে মুখস্থ থেকে তুমি একটু বুঝলে অ্যান্সার করতে পারো, তো কিছু নলেজ রিলেটেড কোশ্চেন আসলে আসে। আমি খুব মজা পাচ্ছি কেন জানো, ম্যানেজমেন্টটা তোমরা যেভাবে মুখস্থ করে ফাটাই ফেলো, ওরকম ফাটায় আসলে কি তোমার লাভ হবে কিনা আমি ভাবতেছি তাই। কাজের বাইরে প্রশিক্ষণ, তোমাকে আমি 24-25 কোশ্চেন দেখছো, 24-25 কাজের এই প্রশিক্ষণ একটা কোশ্চেন আসছে, আমি বলেছিলাম কাজের ভিতর এবং বাইরে প্রশ্ন হবে, তাহলে কি কাজের কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি কোনটি, এখানে প্রশ্ন হবে কাজের কাজের বাইরে কোনটি, কাজের ভিতরে কোনটি, ভিতরে কোনটি। আমি বলেছিলাম কাজের ভিতরে কি ইন্টার্নশিপ, মনে আছে, তত্ত্বাবধায়ক করা, ঠিক আছে, হাতে কলমে শেখা, শিক্ষানুবেশ কাজের ভিতরে। এই ব্যাপারগুলো আর কত বলবো, আলটিমেটলি তুমি যদি না বুঝো তোমার প্রবলেম, বুঝতে পারছো? ক্লিয়ার? তারপরে কোনো কোচিং এ যাও, কোনো একটা পদ থেকে অন্য পদে যাও, ওকে, তত্ত্বাবধান কারো তত্ত্বাবধান করো, ওকে, কোনো কিছু প্রবেশনা মানে শেখো, বুঝতে পারছো? ক্লিয়ার? লেকচার দাও, এগুলো কি কাজের ভিতরে। কাজের বাইরে কি বক্তৃতা, নাটক, সেমিনার, মেলায় ঘুরতে যায়, এরকম কিছু কি কাজের বাইরে। ওকে, তাহলে কাজের ভিতরটা ভালো করে দেখবা, ইন্টার্নশিপ, শিক্ষানুবেশ, তারপরে কোচিং, পদ পরিবর্তন, এক পদ থেকে আরেক পদে পদাবর্তন, এগুলো হচ্ছে কাজের ভিতরে। ঠিক আছে ভাইয়া, আশা করি তুমি বুঝতে পারছো। আসো ভাইয়া, এগুলো আসে পরীক্ষা বেশি। কর্মী নির্বাচন, আচ্ছা কর্মী নির্বাচন মানে কি একাধিক কর্মী থেকে দুইজনকে তুমি নিবা, দুইজনকে, 5 জন আছে, দুইজনকে বেছে নিবা, 2-3 জনকে ছাঁটাই করা, তারপরে এটা নেগেটিভ কারণ এখানে বাদ দিতে হয়। আর কর্মী সংগ্রহকে বেশি কর্মী আসে পজিটিভ। তাই কর্মী নির্বাচনের ক্ষেত্রে কর্মীর নির্দিষ্ট কোন কাজের প্রতি ঝোঁক যাচাইয়ের পদ্ধতিতে কি, তার মানে ভাই দেখতে হবে সে সম্ভাব্য কোন পদে তার ঝোঁক আছে, তাই বুঝতে হবে তার ইচ্ছা, তার প্রাণ মন কি চায়, তার মেধা বা ব্যক্তিত্ব মানে কি তার যোগাযোগটা বোঝায়, বুদ্ধি কি, তার বুদ্ধির সাথে কিন্তু এই ঝোঁকের সম্পর্ক নাই। যোগ্যতা তার কি যে কোনো ক্ষেত্রে থাকতে পারে, তার আসলে কোন জায়গার প্রতি কি একটা চাহিদা ভিতর থেকে, তাদের প্রবণতা, বুঝতে পারছো, তার নিজের প্রবণতা কোনটার প্রতি বেশি, তাকে বলে কোন কাজের প্রতি ঝোঁক যাচাই করতে হবে। ওকে ডান। আসো দেখো বলেছে মেট্রাইন ইভেন্টস অ্যান্ড রবার্ট, ও ব্যক্তির নাম বলেছে, এই কোশ্চেনটা মুখস্থ করে ফেলিস ভাই, মানে এই যে একটা কোশ্চেন দিছে বিশ্বাস কর আমি একেবারেই প্রস্তুত ছিলাম না এরকম কোশ্চেন জন্য। তোরা এই কোশ্চেন গুলা পরীক্ষা হলে শত জেনেও ভুল করবি, কেন ভুল করবি, কারণ এই কত নাম তোরা মুখস্থ করবি আসলে। দেখো তো এখানে 2 জন ব্যক্তি আছে না, রবার্ট হাউস এবং কি মেট্রিন ইভান্স, এটা কি করে জানোস, নেতৃত্বের ক্ষেত্রে কোন কাজটা করেছে, একটি আচরণমূলক করেছে, নির্দেশনামূলক, কারণ যখন এটা দেখলো আদেশের লক্ষণ এটা কি ভালো কাজ করতেছে না, এখানে কি হচ্ছে
ঝামেলা হচ্ছে এখানে কি অখুশি, তখন তারা নির্দেশনাটা চালু করলো, নির্দেশনামূলক কি চালু করলো। ওকে, লাগামিন আর একটা মুক্ত, ওকে, যেখানে কি কোনো বস থাকে না, কর্মীরা ইচ্ছা মতো কাজ করে, ভালো না এটা। ওকে, রূপান্তর হয় না, পরামর্শমূলক হয়, ওকে, বা গণতান্ত্রিক হয়, আর নির্দেশনামূলকটা চালু করেছে এরা। বুঝতে একটু মুখস্থ রাখিস, ঠিক আছে ভাইয়া। একজন আদর্শ নেতার মানসিক গুণাবলী, আচ্ছা একটা হচ্ছে কারিগরি গুণাবলী, একটা হচ্ছে মানসিক গুণাবলী, কোনটি? তা দেখো মানসিক গুণাবলীটা কেন ইম্পর্টেন্ট জানো? কারণ তোমার মন মানসিকতা কি তারপর ডিপেন্ড করতেছে ধৈর্য, শক্তি, সবকিছু। সব থেকে ইম্পর্টেন্ট কি জানো? হ্যাঁ, তার কারিগরি জ্ঞান তো মাস থাকা লাগবে, এটা তো কাজ, নট মানসিক। মানসিক মানে কি ঝুঁকি নেওয়ার ক্ষমতা, তার চিন্তা, তার শক্তি, দ্যাটস মিন দূরদর্শিতা, সে কতদূর যেতে পারে, এটা মানসিক ব্যাপার। এটা একজন কাজ ভালো করে, তার কি চিন্তা ভাবনা, সামনে আগানোর ক্ষমতা নাই, ও ভালো কাজ করে পারবে না। বুঝতে পারছো? কারণ জানি না কাজের ভবিষ্যৎ কি। দ্যাটস মিন কারিগরিক দক্ষতা, যোগাযোগ দক্ষতার সাথে মিশতে পারে, সে জানি না ভবিষ্যতে কই যাবে, জানি না এটার ফিউচার কি। দ্যাটস মিন সামনে এক সপ্তাহ পরে পণ্য তৈরি করে রেডি, ঝড় আসবে এটা জানি না, ও কোনো আইডিয়াই নেই। দ্যাটস মিন দূরদর্শিতা বা চিন্তাশীল কাজ, এটা হচ্ছে মানুষের সাথে জড়িত। এর সমাজে থাকে না, কাজ সবাই জানে কিন্তু এইটা থাকে না, এটা যারা থাকে তারা সাকসেস, তারাই হয় বস, তারা হয় বিজনেসম্যান। বুঝতে পারছো? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিএস, বাংলাদেশ সিকিউরিটি ইসি, এই কমিশন কি, কোন ধরনের সংগঠন? এই দেখো, তাহলে বাংলাদেশ সিকিউরিটি কমিশন কি করে? এরা হচ্ছে মানে শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে। তো শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে এরা কি, কার কথা শুনে তুমি আমি বলে শুনবে? তারা যা বলবে এটাই নিয়ম, মানতে হবে। হ্যাঁ, এই ব্যাপারটা অন্যরকম জিনিস। সরল রেখি, হ্যাঁ, তাহলে এই যে এটা কি মুখস্থবিদ্যা কোশ্চেন না দাদা? সরলরৈখিক কেমন, ওইটার রূপ তোমাকে চিন্তা করতে হবে। বিএসইসি কেমন, কারণ বিএসইসি কেমন, এখানে দুইটা আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের, চিটাগাং স্টক এক্সচেঞ্জের। এরা যা অর্ডার দিবে এরা শুনবে, এরা যা অর্ডার দিবে জনগণ শুনবে, হয়ে গেল শেষ। এরা কথা মতো এরা চলবে না। ওকে ভাইয়া, তোমার আমার কথা মতো কি ওটা চলবে না। এরিয়া ম্যানেজার একটা জিনিস, মানে একটা সীমাবদ্ধ। ওকে, সাধারণ ব্যবস্থাপক, ব্যবস্থাপনা কোন স্তরের অংশ আছে, এই কি কোন মুখস্থবিদ্যা কোষ? তাহলে এরিয়া ম্যানেজার, আমার নাম শুনছি না, যারা ডিস্ট্রিবিউশনে যায়, হ্যাঁ, ওদের একটা নির্দিষ্ট জিনিসটা কাজ করে না, তো ওরা উপরে থাকে না, তো কোথায়? তাহলে আলটিমেট এরিয়া ম্যানেজার একটা নির্দিষ্ট কি এলাকা ভিত্তিক থাকে, দেখবা, ঠিক আছে। ওকে, এখানে বলছে ব্যবস্থাপক কি, সাধারণ ব্যবস্থাপক কি ম্যানেজার, সে উপরে থাকে। তাহলে দ্বিতীয় নম্বর অপশন, বা একজন নিচু একজন উপর, তুমি যদি অ্যান্সার করো কি উল্টো পাল্টা হবে না। তাহলে এইটা দ্বিতীয় অপশনটা কি উঁচু, উঁচু, আর এই অপশনটা কি নিচু না। এটা ম্যানেজার কিন্তু একেবারে কর্মী থাকে নিচে, মধ্য। তাহলে একজন মধ্য একজন উচ্চ, মধ্য আগে উচ্চ পরে। ক্লিয়ার ভাইয়া? নিম্ন কারা থাকে, নিম্ন হচ্ছে কর্মীরা থাকে। একজন ম্যানেজার এরিয়া, সেটা কি মাঝে, ব্যবস্থাপক কি ওর উপরে একদম হেড পর্যায়ে থাকে। আসো, নিয়ন্ত্রণ প্রক্রিয়া শেষ ধাপ। আচ্ছা, নিয়ন্ত্রণের ধাপ কয়টি? 5টি বেসিক্যালি। 5টি মধ্যে একটু ঝামেলা আছে। প্রথমে কি, একটা আদর্শ মান, ধরো 10% কি আমি না এবার মুনাফা করব, এই আদর্শ মান। এরপর দেখবো কি আমার প্রকৃত ফলাফল কত হয়েছে, ধরো হয়েছে 8%, ওকে ফাইন, আদর্শ মান নির্ধারণ, ঠিক আছে, ওকে ফাইন। এবার এই আদর্শ মানের সাথে আমি কি করব, তুলনা করব। তাহলে তৃতীয় ধাপ হচ্ছে তুলনা, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তুলনা করে দেখবো আদর্শ মানের সাথে প্রকৃত ফলের কি হয়েছে। তাহলে ফলাফল কি, তুলনা করে দেখলাম আদর্শ মানের সাথে প্রকৃত ফলের তুলনা কি হয়েছে। ধরে নাও যদি এখানে 10% হইতো, তাহলে আমার রেজাল্ট কি পজিটিভ, তাহলে পজিটিভ হলে এখানেই শেষ। কিন্তু আমি দেখলাম 10% আমার কি এক্সপেকটেশন, আমার প্ল্যানিং, আমার প্রকৃত হয়েছে 8, তাহলে 10 - 8, 2 কি হয়েছে বিচ্যুতি। বিচ্যুতি মানে কি আমার খারাপ। লাস্টে তাহলে 8টা ধাপ বাড়বে সংশোধন। তাহলে তুমি দেখছো প্রথম ধাপে, 5টি ধাপ কেন বলছি, প্রথম ধাপে ভালো করে শোনো, তুমি দেখছো আমি লিখছি এরকম, তুমি জানো এগুলো, আমি বোঝানোর জন্য লিখছি। আদর্শ মান নির্ধারণ, এটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে কত, 1 নম্বর ধাপ হচ্ছে 10%। প্রকৃত ফলাফল 2 নম্বর ধাপে, 2 নম্বর ধাপ প্রকৃত ফলাফল, সেখানে দেখছো রেজাল্ট 10% হয়ে গেছে, তাই আর ঝামেলা নেই। 1 2 সরি, সেখানে তুলনা করে দেখছো প্রকৃত ফলাফল আদর্শ মান সেম আছে, 10% হয়ে গেছে, 3টা ধাপে শেষ। এরপর যদি দেখো এই দুটো ডিফারেন্স কই, যদি 8% হয়, ডিফারেন্স 2 হচ্ছে বিচ্যুতি বা ঘাটতি, তাহলে যখনই দেখছো ডিফারেন্স তখনই কি লাস্টের সংশোধনমূলক ব্যবস্থা। 1 2 3 নাম্বার, 1 2 3 যে ঝামেলা হলে তারপরে কি করছো তুমি 5 নাম্বার ধাপে যে তুমি কি হচ্ছে সংশোধন ব্যবস্থা কি গ্রহণ করে ফেলছো। বুঝতে পারছো কি বলছি? ওকে, আর এই জায়গায় একটা জিনিস খালি কাজ করতে হবে, বিচ্যুতির কারণ যাচাই করতে হবে। হ্যাঁ, স্বাভাবিক, তো বিচ্যুতি হলে কি বিচ্যুতির কারণ যাচাই করবা, যাচাই করে দেন হচ্ছে তুমি ওখানে সংশোধন ব্যবস্থা করে ফেলবা। ওকে, ডান। ওকে, আসো তাহলে 5টি ধাপ ক্লিয়ার, এবং 5টির মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয়, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে 1 নাম্বার 2 নাম্বার আর 5 নাম্বার, আশা করি ক্লিয়ার। তো এখানে বলতে শেষ ধাপ এই যে সংশোধন ব্যবস্থা। ওকে, ডান। আসো, দ্বৈত অধীনতা মানে 2 জন বস, তাহলে আমি বললাম একজন একটা কাজের জন্য 2 জন বস আছে, ওই কাজটা ভালো হবে না।
আমি বলছি কি এই কাজ করতে, আর একজন বস বলতে হয় তুমি এই কাজ করো, ওই ম্যানটা কিন্তু কর্মী কাজ করতে পারবে না। তাহলে এই দ্বৈত অধীনতা এড়াতে কোন নীতি অনুসরণ করা হয়? মনে রাখবা, দ্বৈত দুইজন বস নাই, তাহলে তাকে বলে কি জানো? একজন কর্মী বস একজন, আদেশ্য রক্ষ, মানে কি জানো? একজন কর্মী তার বস থাকবে কয়জন? একজন। তাহলে আদেশ্য রক্ষ নীতি বলছে একজন কর্মীর বস হবে একজন, যাকে কাজ 100 হয়। তাহলে একজন কর্মীর বস একজন নাই, দুইজন হলে দ্বৈত অধীনতা হবে। তাহলে দ্বৈত অধীনতা নাই কোন জায়গা? আদেশ্য রক্ষে। তাহলে দ্বৈত অধীনতা নাই কোন জায়গা? আদেশ্য রক্ষে, কারণ এখানে একজন কর্মীর বস একজন। তাহলে এখানে আদেশ্য রক্ষটা কাজটা পারফেক্টলি করার জন্য ওরা দ্বৈত অধীনতাকে কি করছে? স্কিপ করে ফেলছে। বুঝতে পারছো কি বলছি? আসো দেখো ভাইয়া, এখানে কি বলছে? গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে কোন নেতা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ার ও বাস্তবায়নের ক্ষেত্রে কোনটি করে না? দেখো তো এই কোশ্চেন মুখস্থবিদ্যা কোশ্চেন না, তাহলে মুখস্থ কোশ্চেনের বেসিকের কোশ্চেন, তোমাকে জানতে গণতান্ত্রিক কি, তারপরে অ্যান্সার করতে হবে। দেখো তো কোনটা করে না। হ্যাঁ, গণতান্ত্রিক মানে কি? প্রতিষ্ঠানের নিচু পর্যায়ে উচ্চ পর্যায়ে সবার সাথে বসে আলোচনা করে, সরলরেখিকে করে না, একা একা নাই, এককভাবে সিদ্ধান্ত নেন না। ওকে ফাইন। এখানে বলছে কোনটি ক্ষেত্রে কোনটি করে না? এককভাবে সিদ্ধান্ত নেন না, এটা তো করে। হ্যাঁ, সে তো এককভাবে নেয় না, এটা তো করে। কোশ্চেনের প্যাচটা বুঝো। যদি বলতো এককভাবে সিদ্ধান্ত নেয়, ঝামেলা ছিল। আসো, অধীনস্থ কর্মীদের মতামতকে মূল্য দেন, বলছে কোনটি করে না, না বলেছে কোনটি না, সে তো মূল্য দেন, মূল্য দেয়, এটা তো করে, এটা ভুল। আসো, সিদ্ধান্ত গ্রহণে অধীনস্থ কর্মীদেরকে সম্পৃক্ত করেন, আরে ভাই এটা তো সম্পৃক্ত করে, অ্যান্সার এসে করে না, তুমি কিন্তু অ্যান্সার এটাই দিবা। ও গণতান্ত্রিক বলছে, হ্যাঁ তাই তো, সে তো মূল্য দেয়, এটাই মানে অ্যান্সার। আরে ভাই না, সে না না, অধীনস্থ নিকটত্বে শর্তহীন না, শর্তহীন নেয় না। তাহলে আলটিমেটলি কি এই কাজটা সে করে না, বাকি তিনটাই সে করে, তুমি কিন্তু ভুল করে ফেলবা। এই গ নাম্বার পর্যন্ত পড়তে পড়তে তুমি ভাববা কি ও গণতান্ত্রিক, ও আচ্ছা মতামতকে মূল্য দেয়, ইয়াস। পরে বাসায় দেখবা কিরে ভাই এ তো না বলেছে, এই তিনটাই তো করে, তাহলে এইটা অ্যান্সার হবে। প্যাস, এটা কিন্তু পরীক্ষার হলে সহজ কোশ্চেনের প্যাস। একটি দেশের সপ্তবার্ষিকী পরিকল্পনা, আচ্ছা একটা পরিকল্পনা কি সপ্তবার্ষিক, দ্যাটস মিন কয় বছর? 7 বছর। সেটা কি কখনো কি অল্প সময় হতে পারে? দীর্ঘ। ক্লিয়ার? ক্লিয়ার, দীর্ঘ টাইম। ওকে ভাই, বুঝতে পারছো কি বলছি? ওকে, আশা করি 35টা কোশ্চেন ক্লিয়ার। 35টা কোশ্চেন দেখলাম, এখানে মুখস্থ বিদ্যা কোশ্চেন একটু তুলনামূলক কম আছে, তার মানে 23-24 একটু কম আছে মুখস্থ বিদ্যা কোশ্চেন, মানে সার টাল রুলস টুল বা প্রবক্তা এগুলো কম, কিন্তু কিন্তু আউট মানে বেসিকের বেসিক দ্বারা একটা উদাহরণ দিয়ে বা একটা গল্প সাজিয়ে, হ্যাঁ মানে কথায় বেসিকের ডিপ থেকে কোশ্চেন আসছে, প্রশ্ন সাজাইছে, এগুলো মুখস্থ বিদ্যা, এগুলো হচ্ছে বেসিকের ডিপ কোশ্চেন। তোমাকে একটা টপিক, গণতন্ত্র নেতৃত্ব কাকে বলে, পরামর্শমূলক কাকে বলে, বা আদেশ রক্ষা কাকে বলে, এটার একটা গল্প সাজিয়ে বা একটা ঘটনা দিয়ে অ্যান্সার চেয়েছে, এটা হলো বেসিকের ডিপ কোশ্চেন। ওকে ফাইন। আর এমনি বুকের নলেজের কোশ্চেন তো আছে, তাহলে এখানে আমরা দেখলাম এই জায়গায় কি আছে, সাল, তারপরে বিভিন্ন প্রবর্তক, এই রিলেটেড কোশ্চেন কম। তার মানে এখানে কিন্তু ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে মুখস্থ বিদ্যা কোশ্চেন টোশ্চেন এগুলো কম দিয়েছে। ওকে ক্লিয়ার? তবে এখানে এখানে বেশিরভাগ প্রশ্নই হয়েছে এটাই তুমি না পারার জন্য, একদম ইজি, কিন্তু প্রশ্ন প্যাচ আছে, তার মানে প্রশ্নের গভীরতা আছে। গভীরতা কি, যে একটু গেটেই বুঝলা যে কোনটি কি, কোনটি নেতৃত্বে, গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে না, এরকম গভীরতা আছে অনেক, বুঝতে পারছো? তাহলে এগুলো একটু ভালো করে দেখবা। 23-24 সাথে 24-25 মোটামুটি মিলটা দেখছো কোন জায়গায়, যারা সলভ করছো মিলটা হচ্ছে এখানে। এখানে বেসিকের মধ্যে ডিপ কোশ্চেন করছে, মুখস্থ বিদ্যা একটু কম হলেও বইয়ের থেকে ঠাটা প্রশ্ন, ঠাটা একদম ইজি প্রশ্ন কম আছে, তার মানে তোমাকে ব্রেন দিয়ে অ্যান্সার করার মতো প্রশ্ন বেশি। তার মানে তোমার 50% কোশ্চেন ব্রেন খাটাইতে হবে, তোমার বেসিক নলেজটা লাগবে, এবং তোমাকে মাথা ঠান্ডা করে পুরো প্রশ্নের অ্যান্সার গুলো ভালো করে পড়তে হবে। প্রশ্নের ভিতরে প্যাচ, প্যাচের মধ্যে প্যাচ, প্রশ্নটা একটা প্যাচ, ওর মধ্যে আবার প্যাচ দিয়েছে, এইগুলা স্টুডেন্টরা বেখেয়ালি হয়ে যায়, কারণ ম্যানেজমেন্ট ভাবে সহজ, তখন তারা ওকে অ্যান্সার করে। তাহলে বুঝতে পারছো কিভাবে তোমাকে কথাই প্যাচ দিবে, প্রশ্নের মধ্যে প্যাচ দিবে। আশা করি তুমি ক্লিয়ার। এইগুলো হচ্ছে ম্যানেজমেন্টের থিঙ্কিং রিলেটেড কোশ্চেন, যেগুলো স্যার আসলে করেছে 24-25, 23-24 ধারাবাহিকতা বহন করছে, 25-26-এও ইনশাল্লাহ এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তাই তোমাকে ওই রিলেটেড চিন্তা ভাবনা করতে হবে, শুধু গদবাধা লাইন বেল মুখস্থ হবে না। থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছো। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তীতে আবার। আমাদের যে কোনো বই বা কোর্স কিনতে accounting.com ভিজিট করো, বা হেল্প নিতে কোনো সমস্যা হলে 01706082902 নাম্বারে কল করো। ক্লাস কেমন লাগছে জানিও, আর অবশ্যই ক্লাসটা নোট করিও। তোমার কতটুকু মাথা আমি খোলাইতে পারছি ম্যানেজমেন্ট সম্পর্কে গুচ্ছতে, আশা করি বুঝছো কেন স্টুডেন্টরা চান্স পায় না, তাগিয়ে আসে পরীক্ষা তাড়াহুড়া করে, বাসায় এসে মিলা ইজি কোশ্চেন, এই জন্য ভুল করে, কারণ প্রশ্নের ভিতরে যে প্যাস, কারণ ম্যানেজমেন্টে সহজভাবে পরীক্ষা হলে এই ভুলগুলো করে ফেলে। তুমি যখন 20, 21, 22 করে সলভ করে দেখুন, দেখবে ইজি কোশ্চেন আছে মুখস্থ টাইপের,
ওগুলাতে বুঝার কোশ্চেন বা মাথা কাটানোর অপশন কম ছিল। রিসেন্ট ইয়ারে এরকম আসতেছে, তাই তোমাকে হুঁশিয়ার হতে হবে। তুমি যদি ম্যানেজমেন্টে বেটার মার্ক না পাও, অ্যাকাউন্টিং এ ম্যাথ টাইমের অভাবে পারতেছো না বা দুর্বল, চান্স কেমনে পাবা? অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই অ্যাকাউন্টিং এর ম্যাথে জোর দিতে হবে, ম্যানেজমেন্টের কোশ্চেন সিরিয়াস হইতে হবে, পড়ার সময় যে কোনো টপিকস ডিপলি ক্লিয়ার করতে হবে, নলেজটা রাখতে হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থেকো।